জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি হয়। পরে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, চার্জ ফ্রেম হলে সাক্ষীদের উপস্থিত করা হলে প্রমাণিত হবে অপরাধ ঘটেছে কিনা। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন চার্জ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি বলেন, মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য অপব্যাখ্যা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই ৩ জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। ভোটের মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করে বিএনপি সকালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 2টি কর্মসূচিতে যোগ দিতে সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের পর তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের পরে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাই যোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন। বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দল জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। দুপুরে আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আগামীর জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে এ সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের এবারের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন, জাতীয় সংসদ ভবন জয় করা এবং নতুন একটি সংবিধান এদেশের মানুষকে উপহার দেওয়া হবে। রবিবার সন্ধ্যায় রাজশাহীতে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। যারা সংস্কারের যাত্রা ব্যাহত করার চেষ্টা করছে তাদের কোনো দিন দেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেন এনসিপির নেতারা। এদিকে আজ নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা করবে এনসিপির নেতারা। 5ই আগস্ট 2024-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। যে শহীদরা আমাদের ডাকে জীবন দিয়ে গেল, আমাদের যে সহযোদ্ধারা
রাস্তায় নামলো, যে আহত যোদ্ধারা রক্ত দিল, তাদের ওই আমানতের কি আমরা খেয়াল করতে পারি? তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা স্বপ্নগুলো এখন অনেকটা পূরণ হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। এ সময় রাজনৈতিক দলগুলো বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। গত বছরের এই সময়টাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি, যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পরপরই ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। দুপুর 12টায় রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে জলকামান নিক্ষেপ করে পুলিশ। পরে সেখান থেকে সরে গিয়ে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, 16 বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা, স্মারকলিপি, অনশন ও বিক্ষোভ করার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। ডাকসুর ভোটের জন্য সিন্ডিকেট সভায় 10 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ছাত্র নেতাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে ডাকসু কার্যকর করার। হাসান বিশ্বাসের ক্যামেরায় শিমুল খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে দেশের সকল অর্জনে। গণতান্ত্রিক সকল আন্দোলন এবং অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা থাকলেও অভ্যন্তরীণ ছাত্র সংসদের ক্ষেত্রে সেটি অনুপস্থিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডাকসুর ভোট হয়েছে মাত্র 8 বার, অথচ ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে প্রতি বছর অনুষ্ঠিত হবে নির্বাচন। একটা গোষ্ঠী আছে যারা শুরু থেকেই ডাকসুকে বানচাল করার চেষ্টা করতেছে, আমরা দেখে আসছি, কিন্তু তারা হাজার চেষ্টা করলেও ডাকসু বানচাল হবে না। ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ডাকসুর যে মান রয়েছে, ডাকসু নির্বাচনের কিছু সূচক রয়েছে, সেই সূচকগুলো নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই ভোটের জন্য কমিটি গঠন করেছে। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গণঅভ্যুত্থানের এতদিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পাইনি। আসলে ডাকসু নির্বাচনের যে পথ বা যে গাড়ি, সেই গাড়িকে লোকাল গাড়ির মতো ধাকিয়ে সামনে নিতে হচ্ছে। ক্যাম্পাসকে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন ক্রিয়াশীল অধিকাংশ ছাত্র সংগঠনের নেতারা। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার পরবর্তী সময়ে একটি ডাকসু নির্বাচন হলে পরে তখন ভবিষ্যতে ডাকসুকে কেন্দ্র করে আর প্রশ্নের সম্মুখীন হতে হতো না। যত দ্রুত সময়ের ভেতরে এই নবগঠিত যে কমিশন, সেই কমিশন তাদের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদ, এই জাতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে দ্রুত সময়ের ভেতরে তারা শেষ করবেন। গত ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচনের জন্য কাজ চলমান রয়েছে বলে জানান কমিটির প্রধান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো, আমরা তাদের সাথে আলোচনা করব। আরেকটা অংশীজন হচ্ছে আমাদের হল প্রশাসন। তাহলে এই দুটো বৈঠক করলে আমরা বলতে পারবো
ওনাদের যে মতামত, সেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো আমরা কবে নাগাদ তাফসিল ঘোষণা করতে পারবো। সম্প্রতি সময়ে ডাকসু নির্বাচনের জন্য 10 সদস্য কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দ বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সাভারের স্কুল ছাত্র শহীদ আলিফ আহমেদ সিয়াম ছিলেন রাজপথের সাহসী তরুণ যোদ্ধা। তৃতীয় শ্রেণী ও সপ্তম শ্রেণীতে দুইবার জাহাঙ্গীরনগর স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে শিকার হয় কোঠা বৈষম্যের। সেই কষ্ট এবং ক্ষোভের আগুনে দগ্ধ এই তরুণকে 16 জুলাই পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাত দমাতে না পারলেও 5 আগস্ট ঘাতকের বুলেট প্রাণ কেড়ে নেয় তার। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। একমাত্র ছেলে সিয়ামকে হারিয়ে পাগল প্রায় মা তানিয়া আহমেদ ও বাবা বুলবুল আহমেদ। 2024-এর জুলাইয়ের রক্তঝরা সে দিনগুলো স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসজল দুনয়ন। আন্দোলন থেকে শহীদ আলিফ আহমেদ সিয়াম মায়ের সাথে শেষ কথা বলেছিল। সে বলেছিল, মা, এখান থেকে যদি আমি বেঁচে ফিরি বিজয়ের বেশে তোমার কোলে ফিরব, আর যদি না ফিরি তাহলে আমি শহীদ হব, তুমি হবে শহীদের মা। ওর বন্ধুদের কথাতে যেটা শুনলাম যে আন্টি যখন আপনার সাথে আলিফ কথা বলে লাস্ট তার 20 মিনিট পরে আলিফের গুলি লাগে, তো আলিফ মাথা নিচু করে বসেছিল আইল্যান্ডের পাশে। ছোট থেকে মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করত 16 বছরের শহীদ আলিফ আহমেদ সিয়াম। আমার বাবা তো মুক্তিযোদ্ধা হতে পারেনি, কিন্তু সে তো বিপ্লবী যোদ্ধা হয়ে দেখিয়েছে। জীবনের শুরুতে দুইবার কোটা বৈষম্যের শিকার হয় ছোট্ট আলিফ। তাই তো যখন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক আসে 7-5 না ভেবে নেমে পড়ে যুদ্ধে। শহীদি মৃত্যুকে মেনে নিয়ে আন্দোলনের প্রতিটি মুহূর্তে মাথায় লাল কাপড় পরেছিল আলিফ। কোটার কারণে আজকে আমি ভর্তি হইতে পারিনি, তোমার মন খারাপ, আমি দুইবার এখানে চান্স নিয়েও পারিনি আমার স্বপ্নের স্কুল ভর্তি হইতে। তো এই যে একটা খুব ওর প্রতি রয়ে গেছে, এই খুব থেকে মূলত ওর আন্দোলনে যাওয়া। ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী বাবা বুলবুল আহমেদ সবসময় সিয়ামকে সাথে নিয়েই আন্দোলনের মাঠে থাকলেও ঘটনার দিন বাবার কাছ থেকে হারিয়ে যায় ছেলে। সেই কষ্ট আজও তাড়া করে শহীদের এই বাবাকে। বাসা থেকে আমাকে ফোন দেয় যে আলিফ তো আসেনি। তখন আমি আবার ওই মুঠোফোনে ফোনের চেষ্টা করি, 2-3 বার ফোন দেওয়ার পরে বলে যে যার ফোন সে তো গুলি খাইছে। 2 ঘন্টা পরে আমাকে ভিতরে নিয়ে যে আলিফের অবস্থা খারাপ, একটু দেখতে আসেন। কিন্তু আমি যখন ভিতরে ঢুকি, 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া ছোট বোন লামহা ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে আছে বুকে। তার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত কার্যকরের দাবি তার। একটাই দাবি, যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়, আর আমার ভাইয়ের জন্য যেন কোনো প্রতিষ্ঠান বা কোনো রাস্তাঘাটের নাম করা হয়। তবে মৃত্যুর আগ মুহূর্তে স্বৈরশাসকের পালানোর খবর শুনেছিল শহীদ আলিফ আহমেদ সিয়াম। মাত্র সবাই বলতেছিল যে শেখ হাসিনা দেশ ছাড়বে, পদত্যাগ করছে। এই সময় সবাই খুশি, মোটামুটি যে যারা মিছিলে ছিল সবাই খুশি। এখন সবাই জন্য পুলিশকে ধরবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিতে হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছে সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেখতে দেখতে কেটে গেল বাংলাদেশের ইতিহাসে আরও একটি স্মরণকালের গণ অভ্যুত্থান জুলাই 36-এর 1 বছর। দীর্ঘ একটি বছর রাষ্ট্র সংস্কারে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় এখনও কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় জনমনে বিরাজ করছে এক ধরনের হতাশা ও ক্ষোভ। তারা বলছেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিতে হলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। জুলাই একটি চেতনার নাম, বাঁচতে হলে মরতে হয় সেই মহাকাব্যের নামই জুলাই গণ অভ্যুত্থান। আর সেই মহাকাব্যের মোহনায় 2024-এর 36 জুলাই একই সাথে মিলিত হয়েছিল কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ। দীর্ঘ 15 বছর স্বৈরাচারের জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার সেই লড়াই সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল ভোটের অধিকার ও একটি ভয়হীন রাষ্ট্র প্রতিষ্ঠার।
মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যারা রক্ত ও জীবন দিয়ে মহাকাব্য রচনা করল, মূলত তাদের স্মৃতি ধরে রাখাটাই হবে জুলাই শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। আর তাই জুলাই শহীদ পরিবার বলছেন, শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিলে প্রজন্মকে প্রতি বছরের জুলাই মনে করিয়ে দেবে কিভাবে ফ্যাসিবাদের কবর রচনা করতে হয়। এই শহীদ সন্তানদেরকে এই জাতির এই দেশের মানুষ চিরদিন যেন স্মরণ করতে পারে, চিরদিন যেন ওদের মনে রাখতে পারে, এজন্য ওদের জন্য কোনো স্মৃতিফলক হোক এবং ওদেরকে পাঠ্যপুস্তক বইয়ে যেন ওদেরকে নিয়ে কিছু লেখা হোক। তারা জানান, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ, সমাজ ও সংস্কৃতির এক নতুন আশার মানচিত্র তৈরি করে দিয়েছে। কতগুলি শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের একটা গল্প, তাদের একটা ফলক, তাদের একটা নামকরণ, বিভিন্ন স্থানে তাদের গল্পটা পরবর্তী প্রজন্ম আছে তারা যেন সেই গল্পটা জানতে পারে। আর তাদের অভিমত, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে দীর্ঘযুগ পর সুযোগ সৃষ্টি হলো মুক্ত রাজনৈতিক চর্চার, তাদের উচিত জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া। সরকার যেন প্রতিটা শহীদদের যার যার নিজস্ব কবরস্থানকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করে দেয়। তবে আসার কথা হলো, জুলাই গণ অভ্যুত্থানে যেসব কিশোর, তরুণ, যুবক, ছাত্র, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ আহত ও শহীদ হয়েছেন, তাদের পরিবারের যাবতীয় দেখভাল সরকার করছে, এমনটাই জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যেটা নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা। পাশাপাশি শহীদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। বিভিন্ন জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে, যেটা আমরা আশা করছি যে এই জুলাই মাসেই এই জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজটা সম্পন্ন হবে। আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, জুলাইয়ের যারা শহীদ তারা যে রাস্তায় আপনার শহীদ হয়েছেন সেখানে একটা জুলাই স্ট্যাম্প তৈরি করা হবে, যাতে করে সেখানে উল্লেখ করা থাকবে শহীদের নাম এবং তিনি কোন তারিখে কিভাবে শহীদ হয়েছেন। এছাড়াও শহীদদের স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে বলেও জানান বর্তমান সরকারের এই মুখপাত্র। জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে, এখানে একটা হরর মিউজিয়াম করার প্ল্যান আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকে ড্রাই ডক কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার ভার নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এ কাজ পেয়েছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এ পরিবর্তনে বন্দরের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না এবং সব কাজ স্বাভাবিকভাবে চলছে বলেও জানায় তারা। এর আগে টানা প্রায় 17 বছর এই টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড। বিগত ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নতুন ঠিকাদার নিয়োগ করেছি। এখানে ডিপিএম এর মাধ্যমে ড্রাই ডক কাজ শুরু করেছে গতকাল রাত 12টা থেকে। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সব কিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাই ডকের কর্মচারী। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা। রাষ্ট্র চায় তারা কারিগরি দক্ষতা গ্রহণ করে দেশের সম্পদে পরিণত হোক। দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এসএসসি ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শ্রমিক সহ সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে, সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি
শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী।